গতকাল সন্ধ্যা থেকে উপদেষ্টা জনাব মাহফুজ আলমের বালখিল্য বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য কেউ বলতেই পারেন বাংলাদেশের মানদণ্ডে বালকদেরকে মন্ত্রী বানানো হবে আর তারা বালখিল্য করবেন না, তা তো হতে পারে না। কিন্তু তাদের করার চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই বালখিল্য বসে বসে কেন দেখছেন প্রধান উপদেষ্টা। আমি সেই প্রশ্নটা করতে চাই, এই আলাপটা আনা জরুরি। আমরা খেয়াল করেছি যারা মাহফুজ আলম হঠাৎ করে একটা স্ট্যাটাস দিলেন, এক্স্যাক্টলি স্ট্যাটাস এখন আর নেই, এখানেও ফান আছে। জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা, উনি বলেছেন হয়তো দেখা যাবে ঘণ্টাখানেক পরই জনাব মাহফুজ আলম তার স্ট্যাটাস ডিলিট করে দেবেন। জনাব মাহফুজ আলম স্ট্যাটাসটা ডিলিট করে দিয়েছেন, মানে বালখিল্য তার চূড়ান্ত। কেন বলছি, উনি প্রথম স্ট্যাটাস দিয়েছেন 1-11 এর পদধ্বনি শোনা যাচ্ছে। তারপর উনি যোগ করলেন কিছুক্ষণ পর যখন প্রচুর ডামাডোল শুরু হয়ে গেল, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। হঠাৎ করে 1-11 কথা কেন? আমার কাছে একটা কারণ আছে বলে মনে হয়, সেটাই যাব। অনেকে যেটা মনে করেছেন উনি ডিলিট করে দিতে পারেন, তাই স্ক্রিনশট তোলা হয়ে গেছে। এবং আমি নিজেও তার এরপর একটা প্রথম মন্তব্যে তিনি ওখানে ব্যাখ্যা করেছেন কেন 1-11 কথা তিনি বলেছেন। ওটাও এখন আর নেই, কিন্তু আমি ওটাও কপি করে রেখেছিলাম। তিনি বলছেন যে জুলাইয়ের শক্তিগুলোর ঐক্য নেই এবং পুরাতন 1-11 যে শক্তিগুলো আছে তারা সক্রিয় হয়ে উঠেছে। জুলাইয়ের ছাত্র জনতাকে ভিলিফিকেশন করা হচ্ছে, পুরনো অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ দেখিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি ইত্যাদি ইত্যাদি। আর 10টা ইভেন্টের মতো গণঅভ্যুত্থানকে দেখানো হচ্ছে। তিনি জুলাইয়ের পক্ষের শক্তিকে ধীরে ধীরে অরাজকতাকারী অযোগ্য ব্যর্থ হিসেবে উপস্থাপনের মাধ্যমে জুলাইয়ের সম্ভাবনা নাকচ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বলা হচ্ছে নির্বাচন নিয়ে কোনো সমস্যা না থাকলেও সেটা নিয়ে টানাপোড়েন দেখানোর চেষ্টা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সব কিছু মিলিয়ে তিনি মনে করছেন। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে এটা কি হঠাৎ করে একদিন দুদিনে হয়েছে? তিনি হঠাৎ করে এই স্ট্যাটাসটা কেন দিলেন? কি ঘটলো যে 4 অগস্ট তাকে এই স্ট্যাটাসটা দিতে হয়েছে? একটা কথা মনে রাখা দরকার, 1-11 হবে কি না, 1-11 হওয়ার মতো প্রেক্ষাপট আসলে দেখা যায়। যদি আক্ষরিক অর্থেই আমরা দেখি যে সময় 1-11 হয়েছিল, বোঝা যাচ্ছিল দেশ এমন একটা সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। সেই রকম সমস্যা কি এক্সিস্ট করে এখন? উত্তর হচ্ছে না। তাহলে তিনি কেন বলছেন? এই যে যাবতীয় যা যা কথা বলছেন এগুলো দীর্ঘদিন থেকে তিনি বলেছেন, উনি আগেও একাধিকবার এইসব কথা লিখেছেন। আমরা একটু তার অন্য বালখিল্যগুলো যোগ করে নেই। মানে কি, এই কয়েকদিন আগে তিনি একটা স্ট্যাটাসে স্পষ্টতই এনসিপিকে দায়ী করেছেন। যখন তার ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয় তখন তিনি সেটা নিয়ে জানান যে একটি নতুন দলের সর্বোচ্চ নেতৃত্বের অনেকে করাপশনে জড়িত। পরে কিছুক্ষণের মধ্যে সেটা আবার এডিট করে বিভিন্ন রাজনৈতিক দলের যোগ করেছিলেন। আমরা নিশ্চয়ই মনে করতে পারবো একবার তিনি অখণ্ড বাংলা, ভারতের বিভিন্ন অংশ, বিহার, উড়িষ্যা সব কিছু মিলিয়ে, পশ্চিমবঙ্গ টঙ্গ মিলিয়ে একটা অখণ্ড বাংলার আলাপ দিয়ে তীব্র সমালোচনার মুখে সেই স্ট্যাটাস ডিলিট করেছেন। ধরে নিলাম যে তখন খানিকটা অপরিণত ছিলেন তিনি, মাত্রই ক্ষমতায় এসছেন, এত কিছু বুঝে উঠতে পারেননি। কিন্তু এরপর চলছে এবং ক্রমাগত চলছে। এই যে লাস্ট যে ঘটনাটা, উনি এটা ডিলিট করে কি অর্জন করলেন আসলে? তার মানে কি উনি যে কথাটা বলেছেন এটা মিথ্যা কথা? বা প্রথম যখন দিলেন এরপর আবার অ্যাড করলেন যে না, তিনি মনে করছেন যে অভ্যুত্থানের শক্তিগুলো জয়ী হবে। প্রথম কিছু তা মনে করেননি, তাহলে কেন সেটা লিখেননি? পরে আবার লিখলেন কেন? আবার ব্যাখ্যা দিলেন এবং ডিলিট করেন। ডিলিট করার মাধ্যমে কী অর্জন করলেন? তার যে কথা, আমি এই জন্য বলছি যে আমি যদি মনে করি যে আমি কোনো একটা কিছু ভুল করেছি তাহলে আমি ক্ষমা চাইবো যে আমার এই কথাটা ভুল, আমি এই কারণে এটা বলেছিলাম, এটা আমার উচিত হয়নি, তখন আমি এটা উইথড্র করতে পারি। আদারওয়াইজ আমি ডিলিট করেছি মানে আমার এই আগের বক্তব্য তো সব মানুষের কাছে রয়ে গেল, সেই বক্তব্য তো আমি প্রত্যাহার করিনি। এগুলোই বলছি। প্রধান উপদেষ্টা যখন এই ধরনের উপদেষ্টাকে নিয়েছিলেন, ছাত্রদেরকে নিয়েছিলেন, তখনই একটা আলাপ করেছিলাম, এটা পরের দিকে বলবো, এবং তার জায়গা থেকে এটা একটা ডিজাস্টারাস সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যে কথাটা বলছিলাম, হঠাৎ করে 1-11 দেখছেন কেন জনাব মাহফুজ আলম? আমি ধারণা করি গতকাল একটা ঘটনা ঘটেছে। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, একটা ব্রিফিং করেছে গত 1 বছরের পরিস্থিতি নিয়ে। ওখানে সব রাজনৈতিক দল, এমনকি বিএনপিকেও কঠোর সমালোচনা আছে, কিন্তু এনসিপি সম্পর্কে তারা দুটো বক্তব্য দিয়েছেন, যে দুটো বক্তব্য সম্ভবত এখন তাদের খুব গায়ে লাগা শুরু হয়েছে। মানে তার হেডলাইন হচ্ছে এনসিপি কিংস পার্টি, তাদের দুজন সরকারে। জনাব ইফতেখারুজ্জামান কি বলছেন যখন কিংস একটি পার্টির কথা বলছে, তখন উনি বলছেন এটা গোপন করার কিছু নেই, এটি জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি, কারণ এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের দুজন সরকার আছেন, সেই হিসাবে কিংস পার্টি।
এবং তাদের পর্যবেক্ষণে টিআইবি বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হচ্ছে। মানে আমরা যে অভিযোগটা করছিলাম যে সরকারের অ্যালাইনমেন্ট আছে, সরকার সমর্থন করছে, টিআইবি স্পষ্টভাবে বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় এই দল তৈরি হয়েছে। আমাদের অনেকেও এই কথা বলছেন। এবং আরেকটা জায়গায় বলছেন 5 আগস্ট পরবর্তী সময়ের মধ্যেই সেই পুরনো যে ধরনের বাজে রাজনৈতিক কর্মকাণ্ড বা এগুলো রাজনীতিও না, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলোকে ইন্ডিকেট করে বলছেন যে পুরো অন্য দলগুলো সেই পথে চলে গেছে। এমনকি নতুন দলটাও শুরু থেকে একই পথেই গেছে। মানে এটা যখন বলেন তার মানে এনসিপি নিয়ে একদম ক্লিয়ার। এই জায়গাটা একটু পড়ি। এর ফলে নতুন রাজনৈতিক দলগুলো তাদের জন্মলগ্ন থেকেই একই মডেল অনুসরণ করেছে, দখলবাজি, চাঁদাবাজির মধ্যে নিজেদের নিমজ্জিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। তার মানে এনসিপিকেও সরাসরি অ্যাকিউজ করেছে। এখন এই ধরনের হুমকির মুখে, আক্রমণের মুখে আমরা এভাবে বলবো, এবং টিআইবি যা বলেছে এর মধ্যে যথেষ্ট সত্যতা আছে, খুবই সত্য কথাবার্তা এগুলো সরাসরি বলা হয়েছে এবং বেশ কঠোর ভাষায় বলা হয়েছে। এই জিনিসগুলো আমি ধারণা করি যে এখন দুই ছাত্র উপদেষ্টার দিকে তারা ইন্ডিকেট করছেন। এনসিপিকে যখন কিংস পার্টি বলা হচ্ছে তার মানেটা হচ্ছে তাদেরকে সরিয়ে দিতে হবে সরকারের এই বদনাম ঘোচানোর জন্য। এরকম একটা ঝুঁকি তাদের আসতে পারে বলে ফিল করছেন। মন্ত্রিত্বের চেয়ারে বসে তারা খুব আরাম টারাম পেয়ে গেছেন নিশ্চয়ই, তারা আর সরতে চাইবেন না। না হলে এই দুজনের আরও অনেক আগেই সরে যাওয়া উচিত ছিল। এই দুজনকে দিয়ে যেহেতু এনসিপি দলটা অভিযুক্ত হচ্ছে, তারা নিজেরাই সরে যাওয়া উচিত ছিল, অথবা ডক্টর ইউনূসকে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত ছিল। বোধ করি এখন যারা মাহফুজ আলম খানিকটা ইনসিকিউর ফিল করছেন যে সরকার এবার বা সরকার প্রধান এবার তাদেরকে সরে যেতে বলে কিনা, সেটা নিয়ে তারা হয়তো ভয়ও পাচ্ছেন। তাই এখন এই আলাপ আমরা দেখেছি, যখনই কোনো সমালোচনা এসে হাজির হয় তখন আপনি এমন একটা কিছু আনেন যেটার মাধ্যমে নিজেদেরকে একটু রক্ষা করার চেষ্টা। যে তাত্ত্বিকভাবে বলছি যে একটা 11-11 মতো পরিস্থিতি হয়, এটা তো সত্য কথা যে তখন আমরা হুড়মুড় করে এই সরকারের পেছনে দাঁড়াবো, তখন অন্যান্য যাবতীয় আলাপ আলোচনা থাকবে না, আমরা অনেকেই বলবো নিশ্চয়ই আমরা একটা 11 চাই না, ইত্যাদি ইত্যাদি। একইভাবে মাঝে মাঝে আওয়ামী লীগকে ডেকে আনা হচ্ছে। ইভেন আমরা স্বয়ং প্রধান উপদেষ্টাকে দেখছি যে তিনি পতিত স্বৈরাচারী শক্তি আবার শক্তি অর্জন করে নির্বাচনকে বানচাল করতে চায় ধরনের আলাপ আনছেন। আমি অনেকবার বলেছি, আমি তার এই বক্তব্যের পরও বলেছি যে আওয়ামী লীগ বাংলাদেশে মাঝারি স্কেল, বড় স্কেল তো দূরেই থাকুক, মাঝারি স্কেলেও কিছু করতে পারবে। নাশকতা, যেটার মধ্যে নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হতেই পারে না কোনোভাবেই। সেই শক্তি তাদের আশপাশেও নেই। দু একটা জায়গায় বিচ্ছিন্ন কিছু সহিংসতা তারা করতে পারে, কিন্তু তাতে নির্বাচনের পথ কোনো ডিসরাপ্টেড হবে বলে আমি কোনোভাবেই মনে করি না। বরং এটা করার শক্তি আছে, চেষ্টা আছে নিশ্চয়ই আমাদের এই অভ্যুত্থানেরই শক্তিগুলোর কারো যারা নির্বাচন হতে দিতে চায় না, সরকারকে অনেক দীর্ঘ সময় রাখতে চায়, রেখে নিজেদের ক্ষমতা উপভোগ করতে চায় তারা। সো এগুলো কিছুই না, এগুলো আসলে নিজেদের উপরে আসা আক্রমণ থেকে বাঁচার এক ধরনের চেষ্টা, খুবই তৃতীয় শ্রেণীর প্রচেষ্টা। জনাব মাহফুজ আলম যেটা করলেন এগুলো আমাদের খুব জানা আছে, খুব চেনা আছে। মোটেও 11-11 পরিস্থিতি দেশে নেই, কিন্তু উনি এটা ডেকে এনেছেন। কিন্তু যে কথাটা বলছিলাম শুরুতে, প্রধান উপদেষ্টা কেন এদেরকে এখন পর্যন্ত এদের বালখিল্য সহ্য করছেন? এই সরকার যখন প্রথম গঠিত হয় মিনমিন করে বলেছি, আসলে তখন এই সরকারকে চোখ বন্ধ করে সমর্থন করেছি, করা উচিতই ছিল। শুরু থেকেই সমালোচনা করতে চাইনি, অন্তত কয়েক মাস এই সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছি। এই সরকারের এখন সমালোচনা করি, কিন্তু এই সরকারকে আমি এখনও ওন করি। আই রিপিট, অনেকে ভুল করেন এটা, আমি এখনও এই সরকারকে সিরিয়াসলি ওন করি। এই সরকার আমার সরকার, আমাদের সরকার। এই সরকার অনেক প্রত্যাশা পূরণ করতে পারেননি, অনেক অক্ষমতা অযোগ্যতার পরিচয়ও দিয়েছেন, কিন্তু আমরা এখনও এই সরকারকে ওন করি। কিন্তু সেই সময় মনে হচ্ছে নতুন সরকারকে করা উচিত না, কিন্তু মিনমিন করে তারপরেও বলেছিলাম যে বাংলাদেশের মতো একটা অতি জটিল দেশে এই বয়সের কাউকে এই ধরনের দায়িত্ব দেওয়া, তখন মাহফুজ আলম যাননি, তখন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ গিয়েছিলেন, তাদের জন্য ভালো হবে না। আর একই সাথে ক্ষমতার মধ্যে যাওয়া মানে নানা রকম দুর্নীতি, অনিয়ম। আমরা মাহফুজ আলমের বিরুদ্ধভাবে শুনিনি, কিন্তু জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সহ যে কোনো কিছুর ভয়ঙ্কর সব অভিযোগ আমরা পেয়েছি আসিফ মাহমুদের বিরুদ্ধে। আর নাহিদ ইসলামের বিরুদ্ধে আমরা আসলে এই ধরনের অভিযোগ আমি অন্তত আমার কানে আসেনি। সো নানান রকম সমস্যা কেউ না কেউ করবেন, হয় দুর্নীতি, অক্ষমতা, অদক্ষতা হবে, তার সাথে এসব বালখিল্য হবে। মন্ত্রীর চেয়ারে বসে এই ধরনের কাজ করছেন, মানে আমরা এখন সাধারণ নাগরিক যেটা যদি চিন্তা করি, একজন মানুষ আমাদের এই মন্ত্রিত্বের চেয়ারে আছেন যিনি এভাবে ফ্লাকচুয়েট করেন, যিনি তার নিজের একটা বক্তব্যে স্থির থাকতে পারেন না। ভুল হলে ভুল, উনি যদি সঠিক মনে করেন ওটাই থাকবে, আর ভুল হলে আবার তাকে ক্লিয়ারলি বলতে হবে, না আমি আসলে এই কারণে, আমি দেখলাম ঝামেলা হচ্ছে তাই আমি বাঁচার জন্য এটা করেছি।
কিছু একটা বলে তারপর সেটা প্রত্যাহার করতে হবে। এর আগে স্ট্যাটাসে একই করেছেন, তার আগে করেছেন। প্রধান উপদেষ্টার খুব দ্রুত আমি মনে করি উচিত এদেরকে সরিয়ে দেয়া। দুর্নীতি, দুঃশাসন, ক্ষমতার অপব্যবহার, এক ধরনের মাফিয়াগিরি আসিফ মাহমুদের বিরুদ্ধে আছে, সেগুলো যদি সরিয়েও রাখি, তিনিও সেনা প্রধানের বিরুদ্ধে যে ধরনের একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এগুলো অবিশ্বাস্য, বিভৎস। কেন প্রধান উপদেষ্টাদেরকে সহ্য করে যাচ্ছেন আমি আসলে জানি না। এবং তাদেরকে সরিয়ে দেওয়ার একটা মানে ভালো যুক্তি আছে। নির্বাচন সামনে আসছে, যেহেতু তাদেরকে নিয়ে প্রশ্ন আছে, তাদেরকে খুব দ্রুত সরিয়ে দেওয়া উচিত। আমি জানি না তারপরে তিনি করবেন কিনা। আমি এটাই খুব অবাক হই, শুধু এই দুজন না, যেখানে যেখানে যার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আসছে, কোথাও তিনি পরিবর্তন করে চেষ্টা করছেন না, অন্তত সাফল করতে পারতেন, কিন্তু সেটাও তিনি করছেন না। এক অদ্ভুত রহস্য আমার কাছে, কেন এটা করেন না। আমি আগেও একদিন বলেছি, শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার এই কাজগুলো করে না, কারণ হলো সে দেখাতে চায় তার সিদ্ধান্তে কোনো ভুল হয় না। কিন্তু আমরা প্রধান উপদেষ্টাকে চমৎকারভাবে মানুষের সামনে বিভিন্ন ইন্টারভিউতে তাদের ভুলভ্রান্তি নিয়ে স্বীকারোক্তি দিতে দেখেছি, তাদের অক্ষমতা নিয়ে স্বীকারোক্তি দিতে দেখেছি। কিন্তু এই স্বীকারোক্তি যথেষ্ট না, তারা কাজ করছেন সেটা আমাদের সামনে ভিজিবল হতে হবে। রাজশাহী ভার্সিটির শিক্ষক নিয়োগের জন্য একজন জামায়াত নেতা, যিনি সাবেক এমপিও ছিলেন দুবারের, তিনি সুপারিশ করছেন ভার্সিটির প্রভিসিকে রীতিমতো প্রবেশপত্রে হাতে লিখে, ভুলবশত, আমরা এটা নিয়ে অনেক ফান দেখছি এখন, প্রভিসির ফেসবুক স্টোরিতে ভুলবশত এটা পোস্ট হয়ে যায়। তার মানে তাকে পাঠানো হয়েছিল, তারপর তিনি এটা কিভাবে পোস্ট হয়ে গেছে, কেউ কেউ ফান করছেন ছেলে গেম খেলতে গিয়ে এটা ভুলে করে ফেলেছে, হোয়াট এভার ইট ইজ, এটা হয়েছে এবং এটা হওয়ার কথা স্বীকার করেছেন প্রভিসি। এবং তিনি বলেন যে এরকম অনেক সুপারিশ তার কাছে আসে, এটা হওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু জামায়াতের যিনি সংসদ সদস্য, তার বসে একটা বিরাট ঘটনা কিছুদিন আগেই আলোচিত হয়েছিল, বিভৎস একটা কাণ্ড উনি ঘটিয়েছিলেন, যেটা নিয়ে ভিডিও করেছি, সেটাও আসবো। তিনি জনাব লতিফুর রহমান, তার নাম, জামায়াত নেতার, তিনি বলছেন চাকরি প্রার্থীর প্রবেশপত্রে সুপারিশ করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানেন না, অথচ ওনার নাম, সিগনেচার সব আছে। তৃতীয় শ্রেণীর বাজে মিথ্যাচার করছেন। তবে এটা সত্য যে ওই প্রার্থীর বিষয়ে সহ উপাচার্যকে ফোনে সুপারিশ করা হয়েছিল। তিনি আরও বলেন, আমি তাকে বলেছিলাম বিগত দিনে ভাইভাগুলোতে অনেক বাজে চর্চা হয়েছে, তবে বর্তমান সময়ে আমরা এটা চাই না, আপনি প্রার্থীর আবেদনপত্রটা দেখবেন, আবেদনকারী বিভাগের ফলাফল অনেক ভালো। মানে সুপারিশ করতে হবে, মানে প্রভিসি কি নিজে দেখবেন না, উনি কি নিশ্চিত? আমরা জামায়াত সম্পর্কে যে আলাপটা সবসময় করি, জামায়াতের যে ব্র্যান্ডিং, সৎ লোকের শাসন চাই, তারা সৎ লোক, এরকম একটা ব্র্যান্ডিং তারা করেন। ফলে জামায়াত যখন তার সততার ব্র্যান্ডিং থেকে বাইরে চলে আসার মতো কিছু করে, সেটা শোরগোল বেশি হবে। আমরা এনসিপিকে যে সমালোচনাটা করি, যে তারা যখন নয়া বন্দোবস্তের কথা বলে, সেটাকে তাদের ব্র্যান্ডিং করে, তারপর যখন পুরনো বন্দোবস্তের মতো কাজ করে, আমরা সমালোচনা বেশি করি। তাদের অপকর্ম কম হলেও সমালোচনা বেশি করি। এটা নিয়ম, কারণ আপনি যে ব্র্যান্ডিং করবেন সেটা যখন আপনি ভাঙবেন, মানুষ শোরগোল বেশি করবেই। কিছুদিন আগে রাজশাহীতে চাঁদাবাজদের একটা তালিকা করা হয়েছিল, যেখানে 40 জনের বেশি বিএনপির চাঁদাবাজের তালিকা আছে, এর মধ্যে 6 জন জামাতের ছিল। জামাতের 6 জন হলেও এটা কিনা আমরা বেশি শোরগোল করব, কারণ তাদের ব্র্যান্ডিং এটা। তারা বিএনপির চাঁদাবাজি নিয়ে ভীষণ সমালোচনা করে। জামাতের আমির স্বয়ং সেটা নিয়ে বক্তৃতা করেন। প্রসঙ্গে মনে পড়লো, জামাতের আমিরের একটা বাইপাস সার্জারি হয়েছে। আমরা আন্তরিকভাবে চাই তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমরা আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা যতদূর দেখেছি তার সার্জারি সফল হয়েছে। যাই হোক, তো যেটা বলছিলাম, যখন চাঁদাবাজি নিয়ে তারা অন্যদের তীব্র সমালোচনা করে, আক্রমণ করে, তখন তার দলে একজন চাঁদাবাজ থাকলেও সেটা নিয়ে শোরগোল বেশি হবে। ঠিক একই রকম ঘটনা এখানে ঘটেছে, সেই কারণেই আমরা এই কথাগুলো বলছি। যাই হোক, আরেকটা ভিডিও আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, এখানে আমি জুড়ে দিচ্ছি। কিছুদিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছিলেন 71-এর সাথে 24-কে মেলানো যাবে না, 71-এর সাথে 24 মেলে না, তীব্রতা, প্রাবল্য দুই জায়গার জিনিস নিশ্চিতভাবে। এবং আমি মনে করি 24-71-এর একটা কন্টিনিউয়েশন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে বাংলাদেশ আমরা গড়তে চেয়েছিলাম 71-এ, সেই স্বপ্ন যেহেতু বাস্তবায়িত হয়নি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই 24 এসছে, বা সামনে আরও লড়াই সংগ্রাম আসতে পারে। কিন্তু এই ঘটনা, এই কথা বলার পরই একজন জামায়াত নেতা তেড়ে গিয়ে তাকে মারতে উদ্যত হন। এটা এই ভদ্রলোক যিনি এখন এই সুপারিশ করছেন। এই স্বাধীন দেশে দাঁড়িয়ে জামায়াতের এত বড় সাহস হয় এসব লোকজনের, যে তারা 71-কে এখনও তাচ্ছিল্য করে, বিদ্রুপ করে। ভয়ঙ্কর ব্যাপার। ওই ভিডিওটা জুড়ে দিচ্ছি, কি হয়েছিল সেদিন সেটাও জানতে পারবেন। এবং মজার ব্যাপার, এসব লোক এখনও জামায়াতে থাকে, সুপারিশও করে বেড়ান চাকরির জন্য। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা,
এসব শুনলে বা দেখলে জামায়াত নেতাদের গায়ে আগুন জ্বলবে, এটা স্বাভাবিক, বোধগম্য। কিন্তু তাদের এটা পরিপ্রেক্ষিতে তাদের মাঝে মাঝে যে প্রতিক্রিয়া, এটা ইত্রামের পর্যায়ে পড়ে। সেরকম একটা ইত্রামও আমরা দুদিন আগে দেখেছি। বোধগম্য কারণেই তাদের গা জ্বলবে, কিন্তু এটা স্বাধীন বাংলাদেশ এবং শেখ হাসিনার পতন মানে এই না এখানে মুক্তিযোদ্ধাকে নিয়ে তাদেরকে ডেমোনাইজ করে, তাদেরকে আন্ডারমাইন করে যে কোনো কিছু করা যাবে। সরি, ঘটনাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের আয়োজিত একটা সুধী সমাবেশে। আমি একটা ভিডিও পাওয়া যায়, আমি পেলে ভিডিওটা মন্তব্যে দিয়ে দেবো। আমি প্রথম আলো থেকে নিউজটা পড়ছি, ওখানে তাদের রিপোর্টার ছিলেন, তিনি সেখানে বলছেন মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় থামিয়ে দিয়েছেন। কি হয়েছে? বক্তব্য দিচ্ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম। তাকে বাধা দিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। হেজিপেজি মানুষ নন, নায়েবে আমির এবং সংসদ সদস্যও ছিলেন তিনি। এই আইনশৃঙ্খলা নিয়ে একটা সুধী সমাবেশ হয়েছিল, সেখানে ঘটনাস্থল থেকে দেখা যায় বক্তব্য দিতে গিয়ে 1971-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024 সালের 5 আগস্টকে না মেলানোর আহ্বান জানান মোহাম্মদ তরিকুল ইসলাম। এ সময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুল উঁচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন, চিৎকার করে প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন। এ সময় আরও কেউ চেঁচামেচি শুরু করেন, একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে বলেন। এই সময় পুলিশের এক সদস্যকে তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায়। মানে আমরা খেয়াল করছি জামায়াতের চেঁচামেচির কারণে পুলিশ যিনি বক্তব্য দিচ্ছিলেন তার কাছ থেকে মাইক্রোফোন নিয়েছে এবং পুলিশ ওই জামায়াত নেতার শোরগোলকে প্রাধান্য দিয়েছেন। তরিকুল আলম বলেন, আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেওয়া হলো না, আমার বক্তব্য শেষ করতে দেওয়া হলো না বলে তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা লতিফুর রহমান ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, উনি 5 আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দেয়, এর প্রতিবাদ জানিয়েছি। তারপরে যিনি বক্তৃতা মুক্তিযোদ্ধা তিনি বলছেন, আমি কোনো দলের লেজুর বৃত্তি করি না, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধের কথা বলবই, তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না, যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করি। তিনি এগুলো বলতে পারেননি বলেছেন। মানে ব্যাপারটা হচ্ছে 71কে 24 দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা আছে। আচ্ছা, এই যে আমিও বলছি 71-এর সাথে 24কে মেলাবেন না। জামাত আপনারা এখন কি করবেন আমি খুব ভালো মতো জানি, আপনাদের চরিত্র আমার জানা আছে, আমার কমেন্ট বক্সে কি হবে জানি, কোনোদিন সামনাসামনিও অনেক কিছু হতে পারে না। আমিও মনে করি 71-র সাথে ব্যাপ্তিতে আর ইন্টেন্সিটিতে আত্মত্যাগে 71-এর সাথে 24-এর কোনো তুলনা হয় না, নো ওয়ে। কিন্তু আমরা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি, এটাকে আমি এই আবেগটাকেও আমি সম্মান করি এবং 24-এও আমি 24কে রাদার মনে করি 71-এর কন্টিনিউয়েশন। কারণ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে স্বপ্নে আমাদের মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, সেটা যেখানে যেখানে বাধাগ্রস্ত হবে সেখানেই এটা আবার আমরা লড়াই করব। আমরা 90-তে এরশাদের বিরুদ্ধে যখন লড়াই করেছিলাম সেই কারণে করেছিলাম, 24-ও শেখ হাসিনার বিরুদ্ধে করেছিলাম। সো ইটস অ্যান এক্সটেনশন আমাদের 71-এর যে লড়াই সেটার। আর 71-এর লড়াই শুধু 71-এর যুদ্ধ না, 47-এর পর থেকেই আমাদের এই লড়াই শুরু হয়েছে। অবশ্য 47 বলায় মনে পড়লো, তখনও এই জামায়াতে ইসলামী ভারতের পক্ষে ছিলেন, পাকিস্তান তৈরির পক্ষে ছিলেন না। 86 সালে তারা যখন এরশাদের বিরুদ্ধে লড়াই করতে সাথে নির্বাচন করতে গেছেন হাসিনাকে নিয়ে, তখনও ইনসাফের লড়াইয়ে কোনো দল মাঠে ছিল, বিএনপি ছিল, আরও বেশ কিছু লোকজন তাদের সাথে ছিল। সুতরাং এই এরশাদের বিরুদ্ধে লড়াইটাও ইনসাফের লড়াই, যখন তারা এরশাদের পক্ষে গিয়েও হাজির হয়েছিল একটা সময়। তো 24 71-এর এক্সটেনশন, কিন্তু যে কোনো বিবেচনায় 24কে 71-এর সাথে তুলনা করে 71কে রিপ্লেস করা, 24-এই সব আছে, এই 24-এর ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ চলবে, তৈরি হবে, সব হবে, ফালতু কথা। জামায়াত এটা চায়, কারণ তারা 71-এ কী করেছিল আমরা জানি। আমি প্রায় এটা বলি, তাদের বিরুদ্ধে প্রচুর ফৌজদারি অপরাধের সাথে যুক্ত থাকা এবং কোলাবোরেট করার অভিযোগ আছে। এবং আমরা এই দেশে এখনও ওই সময় দেখা মানুষরা বেঁচে আছে, জামাতেতে ইনভলভ ছিল কিনা, জামাতের প্রচুর নেতা ইনভলভ ছিল কিনা সবাই জানে। আমি তাত্ত্বিকভাবে বলেছি, এটা আমি সরিয়েও রাখি, যদি তর্কের খাতিরে সরিয়েও রাখি। সেটা হচ্ছে নৈতিকভাবে পাকিস্তানকে এইভাবে, পশ্চিম পাকিস্তানেরা যেভাবে পাকিস্তানকে একত্রে রাখতে গিয়েছিলেন, সেটাকে তারা সমর্থন দিয়েছিলেন, বলেন পলিটিক্যালি এবং এথিক্যালি। আমি প্রায় বলি 25শে মার্চের আগ পর্যন্ত এই কাজটা আপনি করতেও পারেন।
এরপর তারা যেভাবে এই দেশের জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন, হত্যা, লুণ্ঠন এবং ধর্ষণ করার মাধ্যমে একটা জাতিগোষ্ঠীকে অপ্রেস করে তার দেশকে একত্র রাখতে চেয়েছিলেন, নৈতিকভাবেও সেটাকে সমর্থন করা যায় না, নৈতিকভাবেও যায় না। সে জামাত আস্ফালন করছে এখন এই দেশের মাটিতে বসে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কিছুদিন আগে এক টকশোতে এনসিপির একজন নেতা এভাবে বলছিলেন যে আওয়ামী লীগ প্রসঙ্গে, যে তারা তো তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি, ক্ষমা চাইলে তারপরে তারা আস্তে আস্তে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা হতে পারে। তখন আমি অন রেকর্ড তাকে জিজ্ঞেস করেছিলাম, জামাত কি ক্ষমা চেয়েছে তাদের হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি অপরাধের জন্য? চেয়েছে? চাইনি তো। তাহলে কি জামাতের রাজনীতি করার অধিকার আছে, নাকি পুরনো হয়ে গেছে বলে আমরা এগুলো সব ভুলে যাব? একটা রিকনসিলিয়েশনের দিকে আসলে জাতিকে আসতে হয়, আমি এটা দ্বিমত করি না, কিন্তু আমরা তাদের মধ্যে কোনো রিপেন্টেন্স দেখি না। এখনও তাদের আমির বলেন, কিছুদিন আগেই বলেছেন, ৭১-এ যদি জামাত ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন। মানে এত বছর পরেও তারা যদি ভুল করে থাকেন বলে তাদের মনে হয়, জাস্ট নৈতিক সমর্থন ইটসেলফও যে একটা বিভৎস ভুল না, অপরাধ, এই বোধও তাদের নাই। আর তার উপরে এসব তারা করে বেড়াবেন আর এই সমাজে যে তাদের রিকনসিলিয়েশন হবে, কিভাবে সম্ভব? তাহলে তো আওয়ামী লীগ যা করছে একেবারেই ভুল করছে না। আওয়ামী লীগ তো জামাতের তরিকায় চলছে, আমি তো তাই দেখছি। এই দুটো দলের মধ্যে তো সখ্য দেখা গেছে, ৮৬-র কথা বললাম না, এরকম আরও সখ্য দেখা গেছে। ৯৪ থেকে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে লড়াই করেছে, একসাথে করেছে, তো তাদের এই সখ্য আছে। একটা কথা একটু বলে রাখা দরকার, মানে জামায়াত তার পলিটিক্যাল ভুল করছে কিনা সে সেটা নিজে বুঝুক, সে সেটা নিজে বুঝুক। এটা করে তার কী লাভ হচ্ছে? নতুন প্রজন্মের সাথে সে কী দেখা যায়? তার যদি মনে করা হয় যে এই মুহূর্তে জেনজিরা মুক্তিযুদ্ধের কথা তেমন কিছু জানে না, এবং এটা সত্য, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে দিয়ে তার স্বৈরাচারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, তাতে এই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে মানুষের ত্যাগ, এগুলো অনেক ক্ষেত্রেই হাসাহাসির বিষয়ে পরিণত হয়েছে। আই অ্যাগ্রি। কিন্তু মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানই বয়ান না। এই মুক্তিযুদ্ধের খেটে খাওয়া মানুষ যারা লড়াই করেছে, যে মানুষগুলো কষ্ট করেছে, যে মানুষগুলো স্বাধীনতা চেয়েছে, স্বাধীনতার জন্য স্যাক্রিফাইস করেছে নানা ফর্মে, তারও বয়ান আছে। এবং এদেশে মুক্তিযুদ্ধ মিথ্যে হয়ে যায় নাই। সুতরাং এটা তাদের পলিটিক্যাল হিসাব নিকাশ যে তারা মনে করছেন যে মানুষ মুক্তিযুদ্ধ ভুলে গেছে। সরি, এটা বলা যাবে না, বলতে দেয়া যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ডেরোগেটরি আচরণ এবং মন্তব্য করে বাংলাদেশে তারা রাজনীতি করবেন, এটা আমরা মেনে নেব কি না, এইসব প্রশ্ন আসতে হবে। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না। সুতরাং রিকনসিলিয়েশন তো বহু দূরের কথা। আমরা তাদের অ্যাটিটিউডে মনে করি, তাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তারা ২৪-এ কিছু রোল প্লে করেছেন, তারা শেখ হাসিনাকে দিয়ে টর্চার্ড হয়েছেন। তাদের অধিকারের পক্ষে আমি অসংখ্যবার কথা বলেছি, তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ইত্রামও আসলে নেব না, কোনোভাবেই গ্রহণ করব না। লড়াই করব, এর কনসিকুয়েন্স আমার উপরে কী হতে পারে আমি জানি, বাট আই উইল ডু ইট।